যাক, অ্যাটলিস্ট ম্যাডাম তাহলে এলেন। সুনীল, সরি, আসলে তুমি তো জানো এই রাস্তাগুলোতে কত ভিড়। তুমি জানো আমি হোস্টেল থেকে 1 ঘন্টা আগে বেরিয়েছি। একে অটো কত দেরি করে পেলাম, তার উপর রাস্তায় এত জাম। কি বলবো, মনে হচ্ছে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তোমার কাছে এসেছি। সে যাই হোক, কেউ কি তোমার সাথে জিততে পারবে কালীমাতা? কি বললে সুনীল তুমি? বাকিদের মতো তুমিও আমাকে নিয়ে মজা করছো? যদি তুমি আমাকে অপছন্দ করো তো? আরে না না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তো তোমার মুড ঠিক করার চেষ্টা করছিলাম। থাক সুনীল, আমি সব বুঝেছি। তুমিও বাকিদের মতনই অমন। না সোনালি, এরকম বলো না প্লিজ। আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে হাসাতে গিয়ে কাঁদিয়ে ফেললাম গো। আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভুল করেও আর কখনো কালিমায়ের সঙ্গে পাঙ্গা নিও না, বুঝলে? এই বলে সোনালি জোরে জোরে হাসতে লাগলো। আসলে সুনীল ভেবেছিল যে সোনালি সত্যিই ওর উপর রাগ করেছে, কিন্তু এমনটা তো নয়। আসলে সোনালি খুব হাসি খুশি আর বুদ্ধিমান একটি মেয়ে। সে জানতো যে সুনীল তাকে খুব ভালোবাসে। সোনালির বাড়ি গ্রামে হলেও বাইরে পড়াশোনার জন্য সে গার্লস হোস্টেলে থাকতো, কিন্তু তার গায়ের কালো রঙের জন্য সবাই তাকে অপছন্দ করত। শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবে কিন্তু। হ্যাঁ বলো না। কলেজে তো সেরা রূপসী কত সুন্দরী আছে, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করলে? দেখো সোনালি, আমি ছোটবেলায় এই জ্ঞানের কথাটা বুঝতে পেরেছিলাম যে ভগবান আমাকে কোনো কালো মেয়েকে উদ্ধার করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, বুঝলে? সুনীল আবার? আচ্ছা আচ্ছা, সত্যি কথাটা বলছি তাহলে শোনো। এটা সত্যি যে তোমার গায়ের রংটা কালো, আর তুমি কোনো রাজা মহারাজেরও মেয়ে নও যে আমি তোমাকে পয়সার জন্য ভালোবাসবো। তো বুঝেছেন ম্যাডাম, সমস্ত খেলাটা ওই মনের ফ্রিকোয়েন্সির, যা ওই ফর্সা মেয়েগুলোর সাথে মেলেইনি। শুধু মিলেছে তোমার সাথে। তুমি মানো আর না মানো, তোমার মনের যে সৌন্দর্য আমি দেখতে পেয়েছি তার কেউ দেখতে পাবে না, বুঝলে আমার ব্ল্যাক বিউটি? এটাই হলো আসল কথা। সুনীল আর সোনালি একে অপরকে খুব ভালোবাসত। বিকালবেলায় সোনালি যখন তার হোস্টেলের ঘরে পৌঁছালো, তখন সে তার ড্রয়ার খুলে ফোন বার করে দেখে তার ফোনে তার মায়ের 4টে মিস কলস রয়েছে। হ্যালো মা, কেমন আছো তুমি? কেমন আছি, গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় যখন তুই আমার ফোন তুলিস না। মনে উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসে, কোথায় ছিলি তুই? মা, আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। আমার সঙ্গে সুনীল আছে তো। কি বললি? সুনীল? এটাকে? আসলে মা, কিছু না। সোনালি, সত্যি করে বল, তুই আবার কারো চক্করে পড়ে গেলি না তো? না মা, আসলে ও আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে, আমরা কালকেই আসবো তোর বন্ধুর সঙ্গে দেখা করতে। না না মা, তোমার এখানে আসার কোনো দরকার নেই। বললাম তো আমরা শুধু বন্ধু। আমি আর তোমার একটা কথাও শুনবো না। আমি আর তোর বাবা কালকে যাচ্ছি, ব্যাস। ঠিক আছে মা, কিন্তু একটা রিকোয়েস্ট। হ্যাঁ বল। মা, কাল তোমরা একদম সাদামাটা সেজে এসো প্লিজ। এই বলে সোনালি ফোনটা কেটে দিল। গায়ত্রী সোনালির কথা কিছুই বুঝতে পারছিল না। তখন সোনালির বাবা বলল, কি হলো গিন্নি, তুমি এত চিন্তিত কেন? কি আর বলি তোমাকে, আমার মনে হয় শহরের কোনো ছেলে আছে যে সোনালিকে। কি? শুধু নামটা বলো, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি, এক্ষুনি। আরে প্রথমে পুরো কথাটা তো শোনো। আমার মনে হয় সোনালি ওই ছেলেটাকে পছন্দ করে। যখন আমি বললাম কালকে আমরা শহরে যাব, তো সোনালি বলল একদম সাদামাটা সেজে যেতে। এটা তো শুধু দুটোই মানে হতে পারে, হয় সোনালি ওর ওই বন্ধুকে আমাদের ব্যাপারে কিছুই বলেনি, আর নয়তো সোনালি আসলে কে সেটা ওর বন্ধুদের অথবা ওই ছেলেটাকে হয়তো বলতে চায় না। তাই আমরা কাল সাধারণ পোশাকেই যাব। ঠিক আছে গো, এমনটাই করব। গজরাজ সিংহ হলেন তার গ্রামের খুব বড় জমিদার। তার ধনসম্পত্তির কোনো অভাবে ছিল না। তারা বড় একটা বাংলোতে থাকত, আর সোনালি ছিল তাদের একমাত্র মেয়ে। পরের দিন সাদামাটা সাজে তারা দুজন সোনালির কলেজে পৌঁছালো। দেখ, কালো পেতনির ভিখারি বাবা মা এসেছে। আর ঠিক তখনই সুনীল আর সোনালি সেখানে পৌঁছানোর পর সুনীল তাদেরকে প্রণাম করে। সুনীলের সংস্কার দেখে সোনালির বাবা মা খুব খুশি হয়। তা বাবা সুনীল, তুমি আমার মেয়েকে খুশি রাখতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে রানী করে রাখব। আমি যে ওকে খুব ভালোবাসি, আর এমনিতেও আমার চাকরি হয়ে গেছে, শুধু লাস্ট সেমিস্টারটা দিয়েই জয়েন করব। সোনালির বাবা মা দুজনেই সুনীলকে পছন্দ করে, আর এই সম্বন্ধে রাজি হওয়ার পর দুজনেই গ্রামে ফিরে যায়। আমরা ঠিকই বুঝেছিলাম, সুনীল আমাদের ব্যাপারে কিছুই জানে না।
সত্যি সোনালি নিজের জন্য হিরে খুঁজেছে। এমন ছেলে তো আমরাও খুঁজে পেতাম না। সত্যি বলছো তুমি? সত্যি ছেলেটা খাঁটি হিরে। গায়ত্রী আর গজরাজ সিংহ সোনালির বুদ্ধিমত্তা আর পছন্দের জন্য খুব খুশি ছিল, কিন্তু সুনীলের মা কমলা এই সম্বন্ধে রাজি ছিল না। সুনীল, দেখ বাবা, আমার কথা শোন। কোথায় তুই হীরের মতো সুন্দর, আর কোথায় ওই কালো পেতনি? তুই তো এখন ভালো চাকরিও করিস, আর কোথায় ওইসব ভিখারি? আরে তোর জন্য তো আমি পরীর মতো মেয়ে নিয়ে আসবো, যে সুন্দরী হবে আবার ধনীও। মা, বাবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরাও তো গরিবই ছিলাম। তারপর তুমি আমাকে পরিশ্রম করে লেখাপড়া করালে, আর এই সমাজে যোগ্য করে তুললে। আমি আর সোনালিও খুব পরিশ্রম করব। আর হ্যাঁ মা, আমি সোনালির মন দেখে ওকে ভালোবেসেছি, ওর ব্যাংক ব্যালেন্স দেখে নয়। সুনীলের জেদের কারণে কমলা চুপ করে গেল, আর সোনালির বাবা মা মিলে তাদের বিয়ে দিয়ে দেয়। আর নিজেদের নতুন জীবনে তারা দুজন খুব খুশিও ছিল। সুনীল অফিসে যেত আর সোনালি সারা ঘর সামলাতো, কিন্তু তারপরেও সোনালির গালো কায়ের রং আর দারিদ্রতার জন্য তার শাশুড়ি সবসময় তাকে কথা শোনাতো। এভাবেই কিছু মাস কাটার পর কমলা একদিন হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সোনালি খুব তাড়াতাড়ি কমলাকে শহরের সবথেকে বড় হাসপাতালে নিয়ে যায়। আর সোনালির ফোন পাওয়ার পর সুনীলও হাসপাতালে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ সোনালি। তুমি জানো না আজকে তুমি আমার কত বড় উপকার করলে। এ তুমি কি বলছো? উনি তো আমারও মা। কমলা হাসপাতালে যে রুমটায় ছিল সেটা হাসপাতালের সবচেয়ে দামি রুম। এটা দেখে সুনীল একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে সোনালিকে কিছুই বলেনি। আর সে ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের বসকে ফোন করতে লাগলো, অ্যাডভান্স কিছু স্যালারি পাওয়ার আশায়। আর অন্যদিকে সোনালি তার মাকে ফোন করে বলে, ভগবানের অনেক ধন্যবাদ যে কমলা দিদি সুস্থ আছেন। আচ্ছা মা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসছি ওখানে, কিন্তু এটা বল এবার আমরা কিভাবে যাব? যেমনটা তুমি ঠিক ভাবো মা, আমার মনে হয় এটাই সঠিক সময়। ঠিক 2 ঘন্টা পর হাসপাতালের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। ওয়েলকাম চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ ডক্টর শর্মা। সব ঠিক আছে তো? ইয়েস স্যার, অল গুড। ডক্টর শর্মা, এ আমার জামাই মিস্টার সুনীল। ও আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। আরে জামাই, আজকে কি প্রণাম করবে না? আর তুমি কোনো চিন্তা করো না, এই হাসপাতালটা আমাদেরই, আর এখানকার লোকও। তুমি কোনো চিন্তা করো না, বেয়ানের কিচ্ছু হবে না। আই অ্যাম এ রয়্যাল ব্ল্যাক বিউটি, ডু ইউ গেট ইট? সুনীল সব কথা বুঝতে পেরেছিল। সুনীল একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু অন্যদিকে সে নিজের উপরে গর্ববোধ করছিল, কারণ সোনালির চোখে সে সত্যিকারের ভালোবাসা প্রমাণ করতে পেরেছে। আর সোনালির মতো ভালো মনের মেয়েকে সে তার জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। মায়াগঞ্জ গ্রামে 2 জন সৎ বোন থাকত, যার মধ্যে নিহারিকা লম্বা, ফর্সা আর হরিণী চোখের ছিল, আর অন্যদিকে পল্লবী মাথায় চুলকম, কালো, কুৎসিত একটা মেয়ে ছিল। মা, চুলে লাগানোর তেলটা কোথায়? পল্লবী, এমনিতেই তো তোর মাথায় ওই 4টে চুল বেঁচে আছে, এর জন্যে তুই আর বেকার শ্যাম্পু তেল কেন খরচ করছিস বল? আমার কি মনে হয় বলতো, ভগবান তোকে খুব তাড়াতাড়ি তৈরি করেছে, তাই এমন কালো, কুৎসিত, তার সঙ্গে মাথায় 4টে চুল দিয়েছে। নিহারিকা, তুই সবসময় এমন মজা কেন করিস? আমার ভালো লাগে তাই। আচ্ছা একটা কথা বলতো, আমার এমন সুন্দর চেহারা দেখে তোর হিংসে হয় না? হ্যাঁ, ঠিক বললাম তো? আমার কালো সৎ বোন। পল্লবী একইভাবে তার সুন্দর বোনের মুখ থেকে খোঁটা শুনে যাচ্ছিল। তার মনের কষ্ট তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল, কিন্তু তারপরেও সে চুপচাপ তাদের কথা শুনছিল, কারণ অভিমান হলেও কথা বলার কোনো স্বাধীনতা তার ছিল না। তাই সে চুপচাপ কাঁধে ব্যাগ নিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সেখানেও তার কলেজের মেয়েরা মজা করে তাকে বলে, আরে ওই দেখো, কালো ভূতনি চলে এসেছে ছোট চুলের সাথে র্যাম্প ওয়ার্ক করতে করতে। এর এত ঝরা চুল দেখে আমার তো মনে হয় ওর ক্যান্সারের রোগ হয়নি তো। এমন মেয়েকে তো কলেজ থেকে বার করে দেওয়া উচিত। কলেজের সব ছেলে মেয়েরাই পল্লবীকে অপছন্দ করত, আর তার কলেজে আসা নিয়েও বিরোধিতা করত, আর যার কারণে সবাই তার উপর টমেটো ছুঁড়ে মারে। আরে ওর এই ঝরে পড়া চুলের পেছনে নিশ্চয়ই ওর কোনো বড় রোগ আছে। হ্যাঁ, মেরো না আমাকে, আমার সত্যিই কোনো রোগ নেই, এমন অত্যাচার করো না। হাট মিথ্যেবাদী, এত চুল ঝরে, নিশ্চয়ই কোনো রোগ আছে তোর। আরে এই কালো পেতনি, এমন ভাবে কোত্থেকে আসছিস? আর তখন নিহারিকাও কলেজ থেকে বাড়ি ফিরে বলে, মা, আমি শুনেছি এই কালো কুশিতে না ক্যান্সার হয়েছে, তুমি একে তাড়াতাড়ি বার করো তো বাড়ি থেকে, নইলে আমাদেরও না এই একই রোগ হয়ে যায়।
না মা, আমাকে বার করে দিও না। তোমাদের ছাড়া আমার কে আছে? আমি কোথায় যাব বলো? যেখানে ইচ্ছে হয় সেখানে গিয়ে মর। এমনিতেই তোকে কেউ বিয়ে করবে নাকি? সারা জীবন আমার ঘাড়ে বোঝা হয়ে থাকবি। যা দেখি এখন বেরো। একদম ঠিক বলেছ মা, ধাক্কা মেরে বার করে দাও। এই বলে তারা পল্লবীকে ধাক্কা মেরে বার করে দেয়, আর পল্লবী কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে আসে। জন্মানোর পরেই যদি আমি মরে যেতাম খুব ভালো হতো। এই কালো রং আর কম চুল তো আমার অভিশাপ হয়ে গেছে। সবাই আমাকে ঘৃণা করে, কলেজের ওরাও আমাকে অপছন্দ করে। আজকে মা ঘরের থেকে বার করে দিল, কালকে সমাজের লোকও করে দেবে। মা তুমি কোথায়? তুমি কি আমার কষ্ট একটুও দেখো না মা? পল্লবীর কষ্ট তার চোখ দিয়ে বয়ে যাচ্ছিল। সূর্য ডুবে গিয়ে অন্ধকার নেমে আসে, আর পল্লবী একটা গাছের নিচে বসে বসে ঘুমিয়ে পড়ে। আর তখনই সে দেখে সে আকাশে তারাদের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে তার মরা মাও দাঁড়িয়ে আছে। মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? তুমি জানো না ওই সৎ মা আর বোন আমার উপর কত অত্যাচার করে। এই দুনিয়াটা খুব স্বার্থপর আর লোভী। আমি এখানে থাকবো না মা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। মা পল্লবী, আমি তোকে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি তোর মনের কষ্ট দূর করতে। আর তখনই আশার শরীর থেকে এক আলোর জ্যোতি উৎপন্ন হয়ে পল্লবীর শরীরে প্রবেশ করে। আর ওই আলোর জ্যোতি পল্লবীর শরীরে প্রবেশ করার পরই পল্লবীর মাথায় লম্বা কালো চুল হয়ে যায়, আর গায়ের রঙও ফর্সা হয়ে যায়। পল্লবীর এই অসাধারণ রূপ দেখে তার মা বলে, পল্লবী, এই লম্বা চুল এখন তোর আত্মবিশ্বাস আর সুন্দরতা। যখনই তুই এর থেকে সাহায্য চাইবি সে তোকে সাহায্য করবে। আরে বাহ, আমার চুল তো কত লম্বার কালো হয়েছে, আর আমি ফর্সাও হয়ে গেছি। আমার তো এবার বাড়ি ফিরে যাওয়া দরকার। কিছুক্ষণ বাদে পল্লবী বাড়ি ফেরে। পল্লবীকে এমন লম্বা ঘন চুলে আর চমৎকার সুন্দরী দেখে তার সৎ মা আর বোন অবাক হয়ে যায়। মা, নিহারিকা, এই দেখো আমার লম্বা চুল। কাল রাত্রিবেলা আমি যখন জঙ্গলে শুয়েছিলাম মা এসেছিল স্বপ্নে, আর এসে আমাকে এই জাদুর চুল উপহার দিয়েছে। কি জাদুর লম্বা চুল? আগে তুই এই চুল দিয়ে কোনো জাদু দেখা, তারপরে বিশ্বাস করব। কি রে আমার জাদুর চুল, দেখা তো তোর জাদু। এই কথা বলার সঙ্গে সঙ্গে পল্লবীর চুল থেকে একটা আলোর জ্যোতি বার হয়, যার থেকে অনেক অনেক টাকার বান্ডিল ঝরে পড়ে। আরে পল্লবী মা, আমার সোনা মেয়ে, আমি তোকে বেকারে উল্টো পাল্টা ভাবতাম। কিন্তু তুই তো খাজানা। এই কালো চুল আর ফর্সা রঙে কি সুন্দর লাগছে আমার সোনা মেয়ে, কারণ নজর না লাগে যেন। মারে, যা হয়েছে সব ভুলে যা। দেখ, পরিবারে তো এমন ঝামেলা হতেই থাকে, এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি। এই জাদুর লম্বা চুলের জন্য পল্লবী সেই সব সুখ পেল যা কেবল সে কল্পনা করেছিল। এখন তো সে তার সৎ মায়ের কাছেও প্রিয় হয়ে উঠেছিল। একদিন রাস্তা দিয়ে ফেরার সময় তাদের সঙ্গে দেখা হলো এক বৃদ্ধা কুষ্ঠ রোগীর সঙ্গে। আমাকে কেউ সাহায্য করো। কি হয়েছে মা, তোমার কিসের সমস্যা? আরে মা পল্লবী, হাত দিস না ওর গায়ে, দূরে থাক। একবার এই রোগ লাগলে সারা শরীরে ছড়িয়ে পড়বে। না না, থাক থাক, দূরে থাক। কিচ্ছু হবে না তোমার, চিন্তা করো না। মা, আমার এই কুষ্ঠ হয়েছে, আমি রোজ এটার জ্বালায় জ্বলে মরছি। আমাকে একটু মুক্তি দাও, নতুন জীবন দাও। কি রে আমার জাদুর চুল, দেখা তো তোর জাদু। ইনি যা চাইছেন সেটাই এনাকে দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পল্লবীর চুল থেকে এক আলো বার হয়, যেখান থেকে দুধ আর গঙ্গাজল মিলিত হয়ে সেই বৃদ্ধার গায়ে গিয়ে পড়ে। আর তারপরে তার কুষ্ঠ রোগ সেরে যায়, আর সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অনেক ধন্যবাদ মা তোমায়, আজ তোমার জন্যে আমি নতুন জীবন পেলাম। ভগবান তোমার ভালো করুক। এরপর পল্লবী বাড়ি চলে যায়। তার বাড়িতে প্রায় দুঃখী আর অসুস্থ মানুষেরা আসা যাওয়া করত। পল্লবী তাদের কাউকেই খালি হাতে ফেরাত না, সকলের সাহায্য করত। আর এইসব দেখে নিহারিকার খুব হিংসে হতো। কালকের কালো কুৎসিত আজকে ফেমাস হয়ে গেছে। যবে থেকে ওর ওই লম্বা চুল এসেছে ওর তো জীবনই বদলে গেছে। আজকে রাত্রিবেলায় ওই মহারানীর চুল আমি কাটবো, ওর ফেমাস হওয়া আমি বার করছি। রাত্রিবেলা যখন পল্লবী ঘুমাচ্ছিল তখন নিহারিকা একটা কাঁচি নিয়ে পল্লবীর চুল কাটতে আসে। আর যখনই সে পল্লবীর চুলে কাঁচি ঠেকালো, ঠিক তখনই কাঁচিটা উল্টো হয়ে নিহারিকা সব চুল কেটে ফেললো, যেটা দেখে সে চিল্লিয়ে উঠে বলে, এ কি, আমার চুল কোথায় গেল? আমি তো টাকলু হয়ে গেলাম। আরে কি হলো, এই রাত্রিবেলা কে চেল্লাচ্ছে? আরে তুই টাকলু কি করে হলি?
জানি না মা, আমি তো এই সৎ বোনের চুল কাটতে এসেছিলাম, কিন্তু কাছে উল্টে আমার চুলি কেটে দিল। তোকে কে বলেছিল ওর চুল কাটতে? এখন দেখ, নিজের পায়ে কুড়ুল মারলি তো তুই। নিহারিকা, তোর বোঝা উচিত, হিংসা শুধু ক্ষতি করে। আমি তো সবসময় তোকে নিজের বোন ভেবেছি, কিন্তু তুই শুধু মনের মধ্যে রাগ আর হিংসা পুষে রেখেছিলি, আর এটা তারই ফল। পল্লবীর এই কথা শুনে নিহারিকার মাথা লজ্জায় নিচু হয়ে যায়, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে পল্লবীর কাছে ক্ষমা চায়। যা শুনে পল্লবী তার জাদুর চুল থেকে আবার নিহারিকার মাথায় চুল ফিরিয়ে দেয়। এরপর থেকে নিহারিকা আর তার মা দুজনেই পল্লবীকে খুব ভালোবাসলো। Thanks for watching.